আজকের প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। 208A বিকল্প জাতীয় সড়কের বিরোধী নয় ধর্মনগরের রাগনা ও ভাগ্যপুর গ্রামের প্রায় 250টি পরিবার, কিন্তু এই সড়কের জন্য তাদের কাছ থেকে সরকার যে জায়গা নেবে তার মূল্য কত দেওয়া হবে তা নিশ্চিত করে সরকারকে দিতে হবে। শুক্রবার রাগনা মহাদেব বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রাগনা এবং ভাগ্যপুরের জনগণ। 2008A বাইপাস সড়কের বিরোধী নই আমরা। বাইপাস সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের সারা জীবনের পুঁজি, আমাদের কৃষিজমি, বাস্তুভিটা, ঘর বাড়ি সবই চলে যাচ্ছে, তবুও দুঃখ নেই মনে। ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে বৃহৎ স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে আমাদের অংশীদারত্ব থাকবে, এই বিষয়টাতে আমরা একমত। তবে আমাদের একটাই দাবি, আমরা যে আমাদের কৃষিজমি, বাস্তুভিটা, ঘর বাড়ি হারাবো তার সঠিক মূল্য যাতে আমরা পাই, তা সরকারি কাগজ অথবা বিজ্ঞপ্তি লিখিত আকারে আমরা যারা ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এবং রাগনা মৌজার অন্তর্গত আনুমানিক 250 পরিবার রয়েছে, প্রত্যেকের হাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এবং আমাদের আশ্বস্ত করতে হবে আমরা আমাদের ঘর বাড়ি জায়গার বিনিময়ে সঠিক মূল্য পাব। এই দাবি নিয়েই আজ রাগনা মহাদেব বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন রাগনা এবং ভাগ্যপুরবাসী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাগনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লিটন পাল, পঞ্চায়েত সদস্য সুপ্রীতিম পাল, সমাজসেবী সুভাষচন্দ্র পাল, গ্রামবাসী কাজল সিনহা, বিজিত পাল সহ আরও অনেকেই। উক্ত সাংবাদিক সম্মেলন থেকে জানা গেছে 208A বাইপাস জাতীয় সড়কের জন্য যে জায়গা সরকার নিচ্ছে আনুমানিক 250 পরিবারের কাছ থেকে, তার মধ্যে অধিকাংশেরই শুধু বাস্তুভিটা রয়েছে কৃষি জমি, তার উপর নির্ভর করেই তারা জীবনযাপন করেন। তারপরে উন্নয়ন এবং জনস্বার্থে এই বিকল্প জাতীয় সড়কের বিরোধিতা করছেন না তারা। তাদের দাবি জায়গার বিনিময়ে উপযুক্ত মূল্য যেন তারা পান। এই বিষয়ে গ্রামবাসীরা অতিরিক্ত জেলাশাসকের কাছেও ডেপুটেশন প্রদান করেছিলেন, তবে অতিরিক্ত জেলাশাসকের কথায় তারা সন্তুষ্ট হননি। তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের পথে যাওয়ার কথাও বলেছেন এই সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরা রাজ্য সরকারের সহযোগিতায় 208-এ যে প্রকল্প বাইপাস সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের আমরা বিরোধী নয়। আমরা ভাগ্যপুর এবং রাগনা দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের তথ্য জানার অধিকারের দাবিতে আমরা সেই মোতাবেক এডিএম মহোদয়ের নিকট একটা ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের দাবি ছিল যে আমরা বিভিন্ন শ্রেণীর যে জমি গিয়েছে সেই জমির কোন দাগে কতটুক পরিমাণ আমাদের ঘরের মূল্য, অর্থাৎ নাল, বাস্তু, চারা, টিলা, লুঙ্গা, পুকুর পাড়, ভিটি ইত্যাদি দাগের পরিমাণ জানার অধিকার, রাস্তা তৈরি করানোর যে সমস্ত বাড়ির দালানঘর, কাঁচা বাড়ি, মাডওয়াল, টিনঘর, শৌচাগার, বাথরুম, জলের চৌবাচ্চা এবং বিদ্যুৎ সংযোগ, সেই জলের পাইপলাইন ইত্যাদি, সেই মোতাবেক আমরা এডিএম মহোদয়ের নিকট যে ডেপুটেশন দিয়েছিলাম, উনি যে তথ্য বলেছেন সেই তথ্য আমাদের নিকট সঠিক বলে মনে হচ্ছে না। কারণ আমরা যেটা জানি, যদি যে কোনো সরকার কোনো জায়গায় অ্যাকোয়ার করতে যায় তাহলে পদ্ধতি অনুযায়ী প্রথম অবস্থায় গেজেট নোটিফিকেশন করতে হয় এবং যাদের জায়গা যাবে প্রত্যেকেই একটা করে গেজেট নোটিফিকেশন পাওয়ার অধিকার, এবং তারপর নোটিশে কার কতটুক জায়গা গেল, কতটুক টাকা পাবে সেটা উল্লেখ থাকে। আমাদের দাবি, আমরা রাস্তার বিরোধী নয়, আমরা সঠিক তথ্য এবং সঠিক প্রাপ্য থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সেটাই আমাদের আবেদন। এইদিকে বড় গাড়ি আইব যাইব, রাস্তা সরকারে চাইছে, তো সরকারের উপরে তো আমরা আপত্তি দেওয়ার কিচ্ছু নাই। তো তারা কইছে যে আপনি উপযুক্ত টাকা পাইবা, বাড়িঘর মানাইবা। আমি কইলাম বাড়িঘর কোনখানে? ও কুটিটা যখন মারে তখন আমি কইছি আমি তো তোমরা কুটি উড়াইয়া ফেলাইতাম না, আমার আপত্তি জানাইলাম, আমি এই বাড়ি আরবার করার মতো ক্ষমতা নাই আমার বাড়ি তো না, তোমরা হো কুটির দিকে যাও। তখন তারা কইছে
যে আপনার জানানির জায়গা আছে ডিএমওর কাছে গিয়ে আপনি আপত্তি জানাইবা। তখন তো সবেরও বাড়ি গেছে, সবে মিলিয়ে আমিও সিগনেচার করছি যে আমার আপত্তি আছে, ডেপুটেশন দিয়েছেন গিয়া, এটাও কার্যকারী হয়েছে না। ওখন যা শুনলাম আমি যে সবে মিটিং করে আমিও সঙ্গে আছি যে উপযুক্ত কোনো কথাবার্তা আমরা রেখোয়াত নাই, যে টাকা পয়সা আমরা কিভাবে পাইব। আমার তো কি ইয়ে আছে, গাছ আছে, কত জাতি জাতি গাছ আছে, ফুল বাগান আছে, ফল বাগান আছে, দেখতে পার দেখে কফি গাছ দরিয়া সব আছে, আমি লাগাইছি। এরপরে 4টা ঘর, 3টা ঘর বিল্ডিং, একটা ঘর বেড়া আছে, কিন্তু এটা যে কিভাবে মূল্য দিব এটাও জানি না। এই জায়গাটার মূল্য কিভাবে দিব তাও জানি না। কতটুক যে 1 কোটি পড়ছে, এখন কতদিনের ভিতরে এটা নিব। আমার যে আমি তো কৃষি মানুষ, 4টা জমি আমার পড়িয়া রয়েছে, যে 1 মাসের ভিতরে নিব গিয়া। তার একটা সরকারে একটা গড় দিয়া দিছে, এই মানুষটার গড়টাও ভাঙ্গিয়া যাইতেছে আর তারা যে গরু ভাঙ্গিয়া যাইতেছে। এই ভূমি এই মানুষটার সারা কি স্যার দেখেন, এখন এই বুড়া মানুষ যাওয়ার মতো তার কোনো অর্থ নাই, কোনো পয়সা নাই স্যার, তার কি করবা। আর এই একজন মানুষ আর এক বড় জায়গা কিনছে, মানে দিনমজুরি করতে হতে আজকে এই আমার বাড়ি থাকবো, কালকে তার বাড়ি থাকে থাকে এরকম করিয়া এই বিচারায় এক বড় জায়গা কিনছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। 1.5 বছর যাবৎ ছেলের খুনিদের শাস্তি না হয় থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে অবশেষে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন হতভাগা মা। ঘটনা বক্সনগরের পুটিয়ার 5 নম্বর ওয়ার্ডের। গত 1.5 বছর পূর্বে পুঠিয়া এলাকার বাবুল মিয়ার বহিরাজ্যে কলেজ পড়ুয়া ছেলে শরীফ মিয়া বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসার পর এলাকার কিছু বন্ধুদের সাথে সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একটা সময় তার বহিঃপ্রকাশ ঘটে। জানা যায় যাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে সকলেই ওই এলাকার পাচারকারী হিসাবে পরিচিত। শফিক মিয়ার পরিবারের অভিযোগ, তাকে ঘর থেকে ডেকে নিয়ে উদ্দেশ্য পরিকল্পিতভাবেই বাড়ির পাশে সীমান্ত এলাকার মধ্যে 5 পাচারকারী তাকে হাত পা ভেঙে প্রাণে মেরে তার কাটার ভেতরে ফেলে দেয়। পরবর্তী সময়ে জানাজানি হতেই সেই 5 জন পাচারকারী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তুহিন মিয়ার পরিবারের পক্ষ থেকে প্রথমে কলমচৌড়া থানায় 5 জনের নাম দিয়ে খুনের অভিযোগে মামলা করা হয়। এরা হলেন শাহ আলম মিয়া, শফিক মিয়া, সুহেল মিয়া, কাবিল মিয়া এবং জুহেল মিয়া। কিন্তু মামলা করার পরে পুলিশ কোনো ভূমিকা নেয়নি। পরবর্তী সময় পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়ে কোনো কাজ হয়নি। দীর্ঘ 1.5 বছর কেটে গেলেও আজ পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। শেষ পর্যন্ত সেই অসহায় পরিবারের শরীফ মিয়ার মা রুকিয়া খাতুন থানার প্রতি আস্থা হারিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। সেই হতভাগা মা ছেলের খুনিদের শাস্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েন। নিত্যদিন ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। এখন দেখার বিষয় পুলিশ সুপার কি ভূমিকা নেন। জানা যায় সেই শরীফ মিয়া বহিরাজ্যে বিএড করার জন্য গিয়েছিল। ছুটিতে আসার পর সেই ঘটনা ঘটে। আমার ছেলে পড়তো, লেখাপড়া করতো, বিএড করতো, কলিকাতা বিএড করছে। এরপরে আমরা বাড়িতে একজনে আমরা থেকে আমার মা ডাকছে, বাপ ডাকছে, টাকা নিচ্ছে। এই টাকার বিরুদ্ধে এই টাকা লইয়ে ঝগড়া হয়েছে, আমরা বিচার হয়েছে, অনেক পরে টাকা পাইছি। পাওয়ানোর পরে হে কইছে কয়েকদিন পরে টের পাইবি। আর শাহ আলমের হয়েছে যে বেড়াঘাটার তার তেজন্য বেড়াঘাটটা সবসময় গরু ফার করে, চুরির বাইক ফার করছে বা বিভিন্ন জিনিস ফার করে। তো আমার পোলা কইছে তুমি বেড়াঘাটটা নান টান ফার করো, আমরা বেড়ার বাড়ি জমিন আছে আমরা করতাম পারি না। এটা লিয়া বিএসএফের লগে শাহ আলমের লগে আমার পুত্রে ঝগড়া হয়েছে। অনেক পরে শাহ আলমে কইছে আমার পুত্রে মাটির লগে দুলোর লগে মিশাই লইব। এরপরে আমার পুত্র আমি কিছু পুত্র মারা লিব। এই কথা থেকে মানুষ মারেন, তুমি এটা চিন্তা করো না। আর যেই দিন নিছে এই দিন 4 দিন আগে আমার পুত্র ফোনটা করছে, আজকের ভিতরে আমার শরীরকে মাইরা দিত। রাত্রে বাড়িতে কিভাবে নিছে? রাত্রে বাড়িতে এবার আমার পুত্রে পড়তে বসে পড়ার ভিতরে পড়তে বসে খাটের ভিতরে পরে এমনি প্রথম শাহ আলম আইছে, আসে আমার পোলা ডাক দিছে, মোবাইলে নেটটা ঠিক করে দুটোতে মাল পার করবো। তখন আমার পুত্র কইছে অন পারতাম না, ভালো লাগে না, গেছে না। এরপরে আধা ঘন্টা পরে এলবার 10:30 মনে বাজে, সালাম ডাক দিছে মনে 11টা বাজে। আধা ঘন্টা পরে এরপরে আইছে মুসু আইছে, সোহেল আইছে,
কাবিল এসে জোর এসে সবাই এসে আয়া করে মোবাইলটা একটু নেটটা ঠিক করে দিয়ে যা 5 মিনিটের ব্যাপার কিন্তু গাড়া তাই তো অনেক কিছু পারতাম না। এরপরে এটা তার লগে আরিফ আছে না, আরিফ আর সোহেল আর রাসেল এই ডিবির কিছু রাখছে, তখন আমার ভূত আইয়ে না পরে আমার ভূতের ঘরে গিয়ে ঢুকছে সোহেল, ঢুকতেছে তার হাত ধরে টান দিয়ে বার করছে। সুবোধারটা কইছে 2 মিনিট বন্ধু তুই নেটটা কিন্তু ঠিক করে দেবে। তো গাড়াত গেছে, গ্যাসের গাড়াত যাই শোনে তারা দেখি আমি রাসেল আছে, আরিফ আছে, সোহেল আছে, এরপরে শাহ আলমের বউ আছে, এক সাইডে মোবাইলে খেলে দিচ্ছে, শাহ আলম এক সাইডে খেলে দিচ্ছে। আর সুবোধারটা তার কইতে আছে কয় এহানো না বন্ধু ইয়াতা মন চিচিয়া তে কন আমি হেন যাইতাম না, ভাল লাগে না, আমি ডর লাগে, আমি যাইতাম না, হেন যাইতাম না। আর আমরা মালফা করতাম না, শাহ আলমকে মালফা করতাম না 5 মিনিট, রাসেলকে মালফা করতাম না 5 মিনিট। তুই ঠিক করতে পারস দেখে তোর কাছে আইসি। আপনার ছেলে কি তো করতো? আমার ছেলে লেখাপড়া করতো। বয়স কত? বয়স 22 চলে। নাম কি ছিল? শরীফ, এই কাগজপত্র শরীফ আর ডাকতাম তুহিন। বাড়ি কোন জায়গা? বাড়ি ফুটিয়া। তারপর কি হয়েছে পরে? এরপরে এরপরে কি করছে আমার দমক দিছে, তোমার পুত্রে খাইলে এমনি কইছে, আমি গরু গেছি। এরপরে আমার পুত্রের ওয়াঞ্চি ছিল গেছে, এমন নেটটা পাওয়া যায় না, খারাপ একটা মোবাইল লইছে, আইসে আমার পুত্রের নিচ্ছে খারাপ মোবাইলটা দেয়। বক্সনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রহস্যজনকভাবে পাথারকান্দি হাসপাতালে মৃত্যু হলো ঝাড়খণ্ডের এক বৃদ্ধের। জানা যায় মৃত ওই বৃদ্ধের নাম বাহাদুর কিষান, বয়স 78 বছর। তবে এটি পথ দুর্ঘটনা না পরিকল্পিত খুন তা খতিয়ে দেখছে পুলিশ। পথ দুর্ঘটনায় ঝাড়খণ্ডের এক বৃদ্ধের মৃত্যু পাথারকান্দি প্রাথমিক হাসপাতালে। চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে রহস্যজনকভাবে পাথারকান্দি হাসপাতালে মৃত্যু হলো সুদূর ঝাড়খণ্ডের এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম বাহাদুর কিষান, এমনটা তার কাছ থেকে প্রাপ্ত আধার কার্ড থেকে জানা গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল সকালবেলা অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের মুন্ডুমালা সংলগ্ন স্থানে বাহাদুরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে এদের মধ্যে 2-3 জন যুবক তড়িঘড়ি করে আহত অবস্থায় তাকে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা সেরে করিমগঞ্জে প্রেরণের প্রস্তুতি নেওয়ার আগেই হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধের। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে তার মাথায় চোট গুরুতর ছিল। তবে কী কারণে ঝাড়খণ্ড থেকে এই বৃদ্ধ এখানে আসলেন তা নিয়ে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অনুমান করা হচ্ছে পুরনো বিবাদের জেরে হয়তোবা পরিকল্পিতভাবে তাকে গাড়িতে করে এখানে এনে রাতের অন্ধকারে মাথায় প্রচণ্ড আঘাত করে সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। তবে এই কাণ্ডে সংবাদ লেখা পর্যন্ত কোনো পুলিশি তদন্তের খবর নেই। আনিছে মোৰ ওচৰত ৰাতিপুৱা এৰাউণ্ড 6টা বজাৰ ওচৰত আনিছে। তো 2-3 জন মণিপুৰী ল'ৰাই সিহঁতে মানে নিজৰ গাড়ী কৰি লৈ পেলাই পেচেণ্টটোক লৈ আহিছে মোৰ ইয়াত। আৰু পিছত মই গ'লোঁ লগালগ, যোৱাৰ পাছত অলৰেডি পেচেণ্টৰ তেতিয়া কণ্ডিশ্যন বহুত চিৰিয়াছ আছিলে। তাৰ মষ্ট প্ৰবেবলি পষ্টেৰিয়ৰ যিটো ৰিজন আছে হেডৰ, সেই তাতে মানে ভাল কাট ইঞ্জুৰি এটা আছে। তো তাৰ পৰা হেভি ব্লিডিং হৈ আছিলে আৰু পেচেণ্টটো আনকনচিয়াছ আছিলে, ENT ব্লিডিং আছিলে। তাৰ পাছত লগে লগে মই আৰু মোৰ ৱাৰ্ড বয় যিজন আছিলে হেল্পাৰ, দুইজনে মিলি পেলাই লৈ গ'লোঁ। বাকী ল'ৰা দুজন আছিলে সিহঁতেও মানে টানি মেলি কেজুৱেলিটিত লৈ গ'লোঁ। লৈ গৈ পেলাই আমি ইনিচিয়েল যিখিনি ৰিচাৰ্চিটেশ্যন কৰিব লাগে সেইখিনি কৰিছোঁ, কিন্তু কৰিবলৈ আমি আৰু মানে ইমান সম্ভৱ হোৱা নাই আমাৰ ইয়াতে। পেচেণ্টটো উইদিন 20-30 মিনিটত এক্সপায়াৰ হৈ গৈছে। আমি মানে ৰেফাৰ কৰিবলৈ মানে পেচেণ্টটোক চান্স পোৱা নাই আৰু নাই। ক'ৰ মানুহ হয় মই গম পোৱা নাই। তাৰপিছত তাৰ লগতে আধাৰ কাৰ্ড আছিলে, তো সেইবিলাকত চাইতো গম পাইছোঁ পেচেণ্টটো ঝাৰখণ্ডৰ বোলে। তাৰ গাৰ্জেণ্টে কণ্টেক্ট কৰিছে আমাৰ লগত, তো সেইখিনিয়ে গম পাইছোঁ। বাকী ইয়াতে সি ক'ত লোকেলি আছে, কাৰ লগত আছে, সেইবিলাক একো গম পোৱা নাই আমি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে কৈলাসহর পাইতুরবাজার পুনর্বাসন কেন্দ্রে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনটির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। কৈলাসহর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনায় পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। কৈলাসহর পাইতুরবাজার স্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে 59 জেলা ভিত্তিক বিশ্ব প্রতিবন্ধী দিবস কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক মফস্বর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস। সভাপতিত্ব করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নোডাল অফিসার হরেশ পাল চৌধুরী। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের সাথে সাথে এদিন বিশেষভাবে সক্ষমদের জন্য উন্নত মানের বিভিন্ন সহায়ক সামগ্রী বন্টন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মফস্বর আলী বলেন, ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি ডে ইতিমধ্যে শুনেছেন আপনারা যে 1992 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিকভাবে পালন করা শুরু হয়েছে। তো আজকের এই অনুষ্ঠানটা আমাদের দিব্যাঙ্গজন যারা আছেন তাদেরকে কিছু চলন সামগ্রী বা শ্রবণযন্ত্র প্রদান শুধু না, আমাদের বাড়িঘরে, আমাদের আশেপাশে, আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আছেন যারা শারীরিকভাবে অক্ষম, কেউ আছেন শ্রবণের কানে শুনেন না, কেউ আছেন চোখে দেখেন না, কেউ আছেন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে তার মধ্যে তার চলার মতো অ্যাবিলিটি তার নেই। এদের মানসিকভাবে আমরা যদি তাদেরকে স্টেবল করতে পারি, শক্তিশালী করতে পারি, মনের জোরটা বাড়াতে পারি যে তোমার একটা নেই তো কি হয়েছে, তুমি চাইলে পরে এই কাজটা করতে পারবে। আমরা দেখেছি অনেকেই আছেন দিব্যাঙ্গজন কিন্তু তার হয়তো একটা হাত যেভাবে স্বাভাবিক টাকার কথা সেভাবে স্বাভাবিক নেই, অথবা একটা পায়ের একটা অংশ যেভাবে স্বাভাবিক টাকার কথা সেভাবে স্বাভাবিক নেই, কিন্তু সেটাকে অতিক্রম করে অনেকেই আছেন। আমাদের রাজ্যের টিসিএস অফিসার পর্যন্ত হয়েছেন, আমাদের কৈলাসেরও ছিলেন সদ্য টিসিএস অফিসার রূপক ভট্টাচার্য ইউনিটিতে একজন দিব্যাঙ্গজন। কিন্তু মনের জোরটাকে তাকলে পরে এবং আমাদের বাড়িঘর, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমরা যারা আছি, আমরা যদি তাকে প্রতিনিয়ত তার পাশে এসে দাঁড়াই, তাকে সাহস যোগাই, তাহলে তার মধ্যে উৎসাহটা পরিকল্পিত হয়। তার যে স্বাভাবিক আপনি আমি যারা স্বাভাবিক চলাফেরা করতে পারি, আমরা বিশেষ বিশেষ যে সুবিধাগুলো সে নিতে পারছে না, তাকে যাতে তার অভাবটা সে বোধ করতে না পারে, করলে পরে মানসিকভাবে তাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, সেই চেষ্টা আমরা যাতে প্রত্যেকেই আমরা করি। আজকে আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসে এটাই যাতে আমাদের অঙ্গীকার হয় সকলের কাছে, এই আবেদন আমি আপনাদের সকলের কাছে রাখছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। পোষ্য কুকুর বাঁচালো মনিবের প্রাণ। ঘটনা পূর্ব মেদিনীপুরের তুমলুক এলাকায়। এই ঘটনায় পোষ্য কুকুরটির এহেন ভূমিকায় স্তম্ভিত এলাকাবাসী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে বিশ্বাস নেই, প্রতি পদে পদে ছলনা, অভিনয় লক্ষ্য করা যায়, এই পরিস্থিতিতে এক পোষ্য তার মনিবের প্রাণ বাঁচায়। জানা গেছে তুমলুক পদুম্বসান 1 নং ওয়ার্ডের বাসিন্দা শক্তিপদ জানা। তিনি নিজে প্রায় দীর্ঘ 25 বছর নিজের স্ত্রী সন্তানদের ছেড়ে একাই বাড়িতে থাকতেন। তার নিজের দেখাশোনার জন্য ছিল না কোনো প্রিয়জন। সঙ্গী হিসাবে একমাত্র বেছে নিয়েছিলেন এক পোষ্য কুকুরকে, যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন হুন্ডা। কখনো কখনো হুন্ডাকে নিজের নাতি বলে সম্বোধন করতেন। তিনি কোনোদিনই ভাবতেই পারেননি এই পোষ্য তার জীবন বাঁচাবে। উল্লেখ্য, কিছুদিন আগে মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভোরবেলায় কুকুরের আর্তনাদ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এই ব্যক্তিকে যখন রিকশার উপরে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছনে পেছনে এই কুকুরটি ছুটে যায়। কুকুরের এই ধরনের আচরণে হতবাক এলাকার মানুষ। প্রতিবেশী সমরেশ খাড়ার কাছ থেকেও সেই ঘটনার কথা জানতে পারা যায়। রাতে, ওই দিন রাতে কি হয়েছে না, কাকুর শরীর খারাপ হয়ে গেছে। তো কেউ তো জানতে পারে না, যেহেতু কাকুর বাড়িতে কেউ থাকে না। তো সকালে উঠে এবার কাকু সকাল সকাল বেরিয়ে যাওয়ার লোক, এবার সকালে বেরায়নি যেহেতু, তো এবং কুকুরটা চিৎকার করছে। তখন কি হয়েছে না, পাশে কিছু লোক বলে কি হলো, কাকু তো বেরিয়ে যাওয়ার লোক, বেরায়নি কেন? তখন দেখে না কুকুর চিৎকার করছে। তখন সবাই এসে দেখে না, জানলা দিয়ে দেখা গেল যে কাকু শুয়ে আছে এবং নড়াচড়া করছে না। এইভাবেই বোঝা গেছে। ঘটনা বলতে ও তো সব 4-5 হাঁটাচ্ছে রান্নাঘরের ভিতরে। কে ও বলতে কে? ওই হুন্ডা রান্নাঘরের ভিতরে চারপাশে খুঁজে বেড়াচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, খুঁজে বেড়াচ্ছে। আমাকে পায়নি, যত না পারে তত বেশি খুঁজে বেড়াচ্ছে। তারপরে ও টেনে হিঁচড়ে সব বের করছে, ওই বের করছে। তখন তার কেউ নেই, ওই সব বের করেছে টেনে হিঁচড়ে। একটু দেরি হলে হয়তো আমাকে কামড়িয়ে মামড়িয়ে টেনে বের করতো। মোটামুটি ভিতর থেকেও বের করছে আরো করতো। মানে কিভাবে বের করেছে? সে টানা হিঁচড়া করে একবারে, কেউ নাই, ও একা যেমন পারে, ও তো পশু, তো ওর ক্ষমতা অনুযায়ী, ওর বুদ্ধি অনুযায়ী ও তার টানা হিঁচড়া করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। তখনই সব লোক জানাজানি হচ্ছে যে ও কেন এরকম করতেছে।
বাড়ির কুকুর কেন এরকম করতেছে, ওই হতে গিয়ে সব সব খুঁজে খুঁজে বের করছে। নাহলে আমি তো ভিতরে পড়ে আছি, আমার তো স্ট্রোক হয়ে গেছে, ভিতরে পড়ে আছি। মানে ওর চেঁচামেচিতে পাড়ার লোক হ্যাঁ হ্যাঁ, পাড়ার লোক তো করে, পাড়ার লোক সব দৌড়াদৌড়ি করে আসছে যে ও কেন চিৎকার করতেছে, এই ভিতরে কেন ও চিৎকার করতেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির সদস্যরা। রাজ্যপালও তাদের দাবি পূরণের আশ্বাস দেন। প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি রাজ্যপালের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করে। এদিন সাক্ষাতের মাধ্যমে রাজ্যপাল রমেশ বৈশ্যকে 12 জনের প্রতিনিধি দল বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। সৌজন্যমূলক সাক্ষাতের পর রাজ্যপাল সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দিব্যাংগরা চায় নিজের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে যেতে। কেন্দ্রীয় সরকারও দিব্যাংগদের নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল। সরকারি সুযোগ সুবিধা যাতে তাদের মধ্যে সঠিকভাবে পৌঁছে দেয়া যায় তার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। आज पूरे देश में डिसेबल पर्सन डे मनाया जा रहा है और भारत सरकार डिसेबल पर्सन के लिए काफी गंभीर है। भारत सरकार ने बिल के माध्यम से डिसेबल पर्सन को जितना भी सहायता देने के लिए आवश्यक है वो उस आवश्यकता को पूर्ति करने के प्रयास कर रही है। डिसेबल पर्सन में ऐसे व्यक्ति हैं जो दूसरे के ऊपर आश्रित होना पड़ता है, लेकिन कोई भी डिसेबल पर्सन ये नहीं कहता कि मुझको सहायता करो। वो चाहता है कि मैं अपने स्वयं के दम पर अपने स्वाभिमान को जगाते हुए किसी का सहारा लिए मैं खड़ा हो सकूं और जिंदगी में आगे बढ़ सकूं। हर डिसेबल पर्सन का सपना होता है और इसीलिए आज यहाँ के डिसेबल पर्सन, अगरतला के डिसेबल पर्सन, उनके अधिकारीगण आज मुलाकात करने के लिए आए और उन्होंने अपनी समस्याएं बताई। मैं जब सांसद था, सोशल जस्टिस स्टैंडिंग कमेटी का चेयरमैन था और डिसेबल पर्सन बिल मैंने बनाया था और इसलिए मुझे मालूम है कि डिसेबल पर्सन की क्या तकलीफें हैं। ये हाथ पैर नहीं होना, पैर नहीं होना, बहरापन है, ये तो साधारण सा है। लेकिन मैं जब एज ए चेयरमैन मैंने पूरे देश का दौरा किया तो हर एक स्टेट में जाने का मौका मिला कि डिसेबल पर्सन खाली चल नहीं सकते वही नहीं है, ऐसे भी हैं जिनका दिमाग काम नहीं करता। मैं तो तमिलनाडु गया था, वहां पर मैंने एक ऐसे डिसेबल पर्सन को देखा, लड़का था जो आंख के इशारे से बात करता था। कोई उंगली से जो पढ़ सकते हैं, मुख बधिर जो बोलते हैं हम, लेकिन उस बच्चे को मैंने देखा कि आंख की पुतली को नचाकर वो बात करता था और उसका जो शिक्षक था वो समझ जाता था। ऐसे ऐसे डिसेबल पर्सन हमारे देश में आए और हम चाहते हैं ये विकलांगता जो है वो हमारे देश से समाप्त हो। इसके लिए भरसक प्रयास कर रहे हैं और मैंने आज जो यहाँ पर डिसेबल पर्सन के अधिकारीगण आए थे उन्हें मैंने कहा है कि मेरे से जो भी सहायता होगा केंद्र सरकार के माध्यम से यहाँ के डिसेबल पर्सन को हम सहयोग करेंगे, उनको जो आवश्यकता होगी उसकी पूर्ति करेंगे। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 10টি বসতবাড়ি, আশ্রয়হীন 35টি পরিবার। ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের। বুধবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল 10টি বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এগরা খড়গপুর সড়ক নবরূপ রোড সংলগ্ন এলাকায়। খবর পেয়ে এলাকার
ডুমপুকুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িগুলো। এই ঘটনার জেরে 35টি পরিবার পথে বসেছে বলে স্থানীয়দের দাবি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য গীতাঞ্জলি হাতি জানিয়েছেন, গতকাল গভীর রাতে প্রায় 2:30 নাগাদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। হঠাৎ করেই গায়ে আগুনের আঁচ লাগে। তখনই চিৎকার চেঁচামেচি করে তড়িঘড়ি সবাই বাইরে বেরিয়ে আসেন। চোখের সামনে সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। বাচ্চাদের পড়ার বইপত্র, টাকা, খাবার দাবার, পড়ার কাপড় চোপড়, আসবাবপত্র সবকিছুই জ্বলে ছাই। আরেক ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ ধারা জানিয়েছেন, সবকিছু খুইয়ে ফেলেছেন তিনি। পোশাক থেকে খাওয়া দাওয়া সবকিছুই একেবারেই শেষ। সমস্ত পরিবারগুলো রাতারাতি পথে বসে গিয়েছে। দমকলের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। কারো কিছুই অবশিষ্ট থাকেনি। আগুনের গ্রাসে সবকিছুই ছাই হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আপাতত অসহায় মানুষগুলোকে স্থানীয় একটি ক্লাব ঘর এবং পাশের 8 নম্বর ওয়ার্ডের একটি প্রাইমারি স্কুলে অস্থায়ীভাবে থাকবার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পরিবারগুলোকে যাতে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়া যায় এবং পোশাক ও অন্যান্য সামগ্রী দ্রুত যোগান দেয়া যায় তার চেষ্টা চলছে। বিষয়টি প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্তা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দিব্যাঙ্গদের নিয়ে এক কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা। দিব্যাঙ্গদের নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে দেশে 3 লক্ষ দিব্যাঙ্গ রয়েছে। রাজ্যে 65,000 দিব্যাঙ্গ রয়েছে। সরকার তাদের এগিয়ে নিয়ে যেতে ভাতা এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের শারীরিক দুর্বলতার জন্য প্রতিবন্ধীর নামকরণের বদলে দিব্যাঙ্গ রেখেছেন, যাতে করে তারা মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত না হয়। পাশাপাশি সরকার তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে করে সমাজে তারা কোনো অংশে পিছিয়ে না পড়ে। প্রতিটি জিনিসেরই কিন্তু আমাদের উপর নির্ভর করে। যখন থাকে তখন কিন্তু আমরা চিন্তা করি না। কাজে আমার মনে হয় এই দিব্যাঙ্গ যে আমরা যে বলি, বেসিক্যালি কেউই দিব্যাঙ্গ না, মানে ভগবান যাই দিয়েছে সেটাকে নিয়ে আমাদের স্যাটিসফাই হওয়া উচিত এবং তার যে সমাজের প্রতি তার যে দায়িত্ববোধ এবং নিজের জন্য যে কাজ করা সেটা করা উচিত। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে কৃষকদের সমর্থনে মালদা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল শ্রমিক কৃষক খ্যাতমজুর সংগঠন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। কৃষক মারা কৃষি আইন বাতিলের দাবি এবং দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে পশ্চিমবাংলার মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল করল শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা কর্মচারী সংগঠন সমূহ। মালদা শহরের রথবাড়ি থেকে এক মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে রথবাড়ি এলাকায় কিছুক্ষণের জন্য 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ প্রত্যাহার হয়। নামতে বাধ্য হয়েছি। রাস্তায় না নামা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ যারা আমাদের অন্নদাতা কৃষক, যে আজকে দিল্লিতে যারা 8 দিন হয়ে গেল আজকে তারা সেই ঠান্ডাতে বসে অবস্থান করছে, যে আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে কৃষি বিল, যে 3টে মানে মারাত্মক বিল যে এনেছে, সেই বিলটার বিরুদ্ধে আজকে কৃষক সমাজ দিল্লিতে লড়াই করছে, দিল্লির রাজপথ দখল করেছে এবং আমরা তাকে সমর্থন জানিয়ে, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা মালদাতেও আমরা বামপন্থী মানে সিপিএম এর মধ্যে যতগুলো মানে ট্রেড ইউনিয়ন আছে, শ্রমিক কর্মচারী ছাত্র যুব মহিলা, তাদেরকে নিয়ে আজকে আমরা সেই কৃষকের আন্দোলনের সমর্থনে আমরা মিছিল এবং পথ অবরোধ করব। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উত্তরকন্যা অভিযান উপলক্ষে মালদার হবিপুরে পদযাত্রা সংগঠিত করল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা।
ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান উপলক্ষে এদিন পশ্চিমবাংলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে প্রতিবাদে পথযাত্রা নামালো হবিবপুর ব্লকের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্যরা। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ বুলবুলচন্ডী হাই স্কুল মাঠ থেকে মিছিল করে উত্তরকন্যা অভিযান প্রচার করল। এদিন মিছিলে ফেস্টুনের মধ্যে লেখা ছিল, আর নয় অন্যায়, আর নয় সন্ত্রাস, আর নয় কাটমানি, আর নয় বেকারত্ব, আর নয় উত্তরবঙ্গের বঞ্চনা। এই স্লোগান নিয়ে বুলবুলচন্ডী অঞ্চলে মিছিল বের করা হয়। এই মিছিল বুলবুলচন্ডী পরিক্রমা করে বুলবুলচন্ডী রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলার সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চাম্পাটি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায়, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু সহ বিভিন্ন নেতৃগণ। এছাড়াও বিভিন্ন মণ্ডল কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। দেখুন, আগামী 7 তারিখ পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আমরা শিলিগুড়িতে 7ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযান করব এবং তৃণমূলের যে দল আছে সেই দল সহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেব যে উত্তরবঙ্গে বিজেপির শক্তি কত। আমরা সেই মিছিলে শুধু তাই না, সেই মিছিলে উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা হয়েছে, উত্তরবঙ্গের সেই বঞ্চনার জবাব উত্তরবঙ্গের মানুষ যেভাবে লোকসভাতে দিয়েছিল, 8-0 দিয়েছিল তৃণমূলকে, ঠিক সেইভাবে তার জবাব আমরা দিয়ে দেবো আগামী বিক্ষোভ মিছিলে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যুতের টাওয়ারের কাজ করতে গিয়ে আগ্নেয়াস্ত্রধারী কিছু যুবকের প্রাণনাশের হুমকির শিকার হলেন টাটা প্রজেক্ট লিমিটেডের শ্রমিকরা। ঘটনা উধারবন থানার অন্তর্গত ফটিকপুঞ্জি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে উধারবন থানার পুলিশ। আসামের কাছাড় জেলার উধারবন থানার অন্তর্গত অমরানগর ফটিকপুঞ্জিতে বিদ্যুতের টাওয়ারের কাজ করতে গিয়ে আগ্নেয়াস্ত্রধারী কিছু যুবকের প্রাণনাশের হুমকির শিকার হলেন টাটা প্রজেক্ট লিমিটেডের শ্রমিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার টাটা প্রজেক্ট লিমিটেডের শ্রমিকরা এই প্রতিবেদককে জানান, গত 20 নভেম্বর রাত প্রায় 1:30 নাগাদ মুখে মুখোশধারী 5 থেকে 6 জন যুবক কাঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ক্যাম্পে আসে। তখন ক্যাম্পে 60 জন সহযোগী ছিলেন। আগ্নেয়াস্ত্র দেখে তারা ভয়ে কাঁপতে থাকে। পরে যুবকরা তাদেরকে বলে 60 নম্বর বিদ্যুতের টাওয়ার তৈরি করার পর তারা যেন কাজ বন্ধ করে দেয়, না হলে আগামীতে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খোঁজ করলে শ্রমিকরা তাদেরকে জানান, এখানে শুধু শ্রমিকরা রয়েছে, কোম্পানির কর্তৃপক্ষরা এখানে থাকেন না। পরে যুবকরা তাদের কোম্পানির কর্তৃপক্ষের মোবাইল নম্বর সংগ্রহ করে তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় শূন্যে 5টি গুলি ছুড়ে যায়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানোর পর তাদের এলাকায় সিআরপিএফ ও আসাম পুলিশ টহল দিচ্ছে বলে জানান তারা। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, তারা ব্যবসার জন্য এই পাহাড় চষে বেড়ান, কিন্তু কোনো উগ্রপন্থী সদস্য তাদের নজরে পড়েনি। তবে হাফলং দিক থেকে হয়তো কোনো উগ্র সংগঠনের দল যদি আসে তবে তা তারা ঠিকভাবে বলতে পারবেন না। এ ব্যাপারে উধারবন থানার ওসি অসিত সূত্রধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদেরকে যারা হুমকি দিয়েছে তারা কোনো উগ্র সংগঠনের লোক কিনা তা তিনি সঠিকভাবে বলতে পারছেন না। তবে তিনি এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানান। वो 5 गोली फायर किया। गोली फायर करके वो बोला, हमारा जो बोल रहा है ये कंडक्टर का नंबर दो। हम लोग को जो बोल रहा है ये कंडक्टर था हम लोग का ये इधर का नहीं है, वो दिल्ली का है। तो मुस्ता साहब को और मुर्गन साहब को उसका 2 नंबर दिया, देके गया और बोला, वो लोग बोल के गया जो किसी को बोलना मत, हल्ला करेगा तो फिर भी आएगा। पूरा मुंह बांध के आया था। अच्छा, हाथ में गन था, बोल रहा था काम बंद करो। तो हम लोग बोला कि नंबर लिया सब लोगों का, मुर्कन साहब का नंबर लिया, मुस्ताक साहब का नंबर लिया। किस संगठन का है, उन्होंने बोला है क्या? बोला कि काम बंद करो नहीं तो हम तुमको काम नहीं करने देगा, कहीं टावर के ऊपर काम करोगे तो हम जंगल से ठोक देंगे तुमको, ऐसे धमकी देके गया। अच्छा, उन लोग क्या
किस संगठन का है बोला है क्या? बोल रहा है कि हम लोग ऊपर रहता है। ऊपर रहता है, संगठन का नाम नहीं बोला है। नहीं। শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। গভীর রাতে নিজ বাড়িতেই দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত এক মহিলা। ঘটনা মেলাগড় থানাধীন পূর্ব চণ্ডীপুর এলাকার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মহিলার চিকিৎসা চলছে। দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত এক মহিলা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার মেলাগড় থানাধীন পূর্ব চণ্ডীগড় এলাকার বাসিন্দা রত্নানম স্বামী তপন দাস, বয়স 48 বছর, নিজ বাড়িতে একা ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুইজন লোক একটি গাড়ি করে এসে মহিলাকে ডাকে এবং তারা বলে তারা থানা থেকে এসেছে দরজা খোলার জন্য। দরজা খোলার সাথে সাথে মহিলার পেটে ছুরি দিয়ে আঘাত করে ওই দুই দুষ্কৃতিকারী। ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন মহিলাকে মেলাগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মহিলার চিকিৎসা চলছে। তো মা কইছে রাত্রে 12:30টার সময় কেউ আয়া থানার লোক কইয়া ডাক দিচ্ছে, কইছে দরজা খুলুন লেগে মাসি কইয়া ডাক দিচ্ছে। তারপর দরজা খুলছে আর এরপরে দিয়া কইছে ফেড মুখে চাপ দিয়া ধরছিল, চাপ দিয়ে ধরানোর পরে এখন ফেডও গায়ে দিচ্ছে। কয়টার সময় হয়েছে ঘটনাটা? এই তো 12টা 12:30টার দিকে। মানে কতজন আইছিল? 2 জন আইছে। তারপর কি চিনতে পারছেন আপনার মা? না না না। মেলাগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।